আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তো এমসিকিউ সলিউশন সিরিজে আজকের ক্লাসে আমরা পড়বো কুমিল্লা বোর্ড 2024 ফিজিক্স ফার্স্ট পেপার। ওকে, সো লেটস গো। আচ্ছা, তো প্রথমে বলছে কি যে একটি দোলক ঘড়ি পাহাড়ের চূড়া হতে পাহাড়ের পাদদেশে আনা হলো, তাই না? তার মানে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে পাহাড়ের চূড়া, এটা হচ্ছে পাদদেশ মানে ভূপৃষ্ঠ, ঠিক আছে? তা আমরা তো জানি যে এখানে আছে অপশনগুলো কি দিচ্ছে, দোলনকাল মানে দোলনকাল নিয়ে কাজ। তো দোলনকালের ফর্মুলা আমরা কি জানি, টি ইকুয়ালস টু টোয়াইস পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তার মানে দেখি তো এই যে টি, এটা অনলি ডিপেন্ড করতেছে কার উপর, এল এর উপর, কিন্তু এল নিয়ে তো এখানে আমার কোনো কনসার্ন নাই, তাই না? তার মানে জি এর উপর, তাই না? ওয়ান বাই রুট ওভার জি এর উপর, তাই না? তার মানে জি কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখবো। তার মানে এইখানে জি যা ছিল এখানে কি অবভিয়াসলি তার থেকে বেশি, কারণ এটা কি 9.8, আর এখানে তো অবশ্যই জি কমে যাবে, তাই না? এখানে কি অবশ্যই জি কমে যাবে। তো জি যেহেতু কমা থেকে এখানে আসলে বেড়ে গেছে, তার মানে দেখি টি প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট ওভার জি। জি কি হয়েছে, বেড়ে গেছে। তো জি যদি বেড়ে যায় অবশ্যই টি কি কমে যাবে, সিম্পল। আচ্ছা, তো টি যদি কমে তার মানে কি পর্যায়কাল কমছে, পর্যায়কাল কি কমছে, পর্যায়কাল কি অবশ্যই কমছে। আর পর্যায়কাল যদি আসলে কমে, পর্যায়কাল যদি কমে আমরা জানি সময় লাভ করবে, কি করবে, সময় লাভ করবে। কেন? কারণ সে আসলে সময় কি বাঁচাইছে, তাই না? আগে যে কাজটা ধরো 2 সেকেন্ড লাগতো এখন 1 সেকেন্ড লাগে, তোমার সময় লাভ করবে। তাহলে দোলনকাল হ্রাস পাবে, সময় লাভ করবে 1 দিন। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কোন কণা? অবশ্যই বোসন কণা, এটা থিওরিটিক্যাল কোশ্চেন আমরা জানি। ওকে, এরপর দেখি এবি অক্ষের সাপেক্ষে চক্রগতির মানে চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত? আচ্ছা, তো চাকতির চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে, আমরা কি জানি চক্রগতির ব্যাসার্ধ আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার, এটা তো আমরা জানি, তাই না? তো কে ইকুয়ালস টু রুট ওভার আই বাই এম, ঠিক আছে? তো রুট ওভার আই, এখানে বলছে কি চাকতি যেহেতু, তো আমরা কি জানি হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার ডিভাইডেড বাই কত, এম। তো এম এম কাটা থাকতেছে কি, থাকতেছে হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার, তাই না? তার কত, 4। তাহলে টু টু কাটা, দ্যাট মিনস রুট টু থাকতেছে কি, রুট টু, তাই না? এই তো, তাহলে আনসার রুট টু। এরপর বলছে এবি চাকতির সাপেক্ষে এবি এবি চাক এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ? আচ্ছা, তাহলে বলছে কি এবি অক্ষের সাপেক্ষে, তাহলে এবি অক্ষের সাপেক্ষে একটা জড়তার ভ্রামক থাকবে, সেটা কি? যেহেতু একদম সেন্টার বরাবর, তার মানে কি জেনারেল ফর্মুলা, তাই না? তার মানে আই এ বি কি হবে, আই এ বি হবে হাফ এম আর স্কোয়ার, তাই না? তাই এবি চাকতির সাপেক্ষে যে একটা জড়তার ভ্রামক আছে, জড়তার ভ্রামক সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ? তার মানে আমি যদি এখানে ডিভাইডেড বাই আইসিডি করি, আইসিডি করি, তাহলে কি থাকতেছে, এটা দিই হাফ, আচ্ছা সরি, এখানে প্রথম কথা হচ্ছে আমরা জানি কি অক্ষ বরাবর আমরা করতে পারি, কিন্তু আমাকে যদি একটা সার্টেন লেন্থ পরে বলে এইখানে এইখানে যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো প্লেসে থাকতে পারে, ওইটার জন্য কি ইউজ করবো আমরা, সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা কি ইউজ করবো, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো সেই সমান্তরাল অক্ষ উপপাদ্য আসলে কি, আমি এইভাবে মনে রাখি যে আই নিউ মানে নতুন যেটা আছে, আই নিউ ইকুয়ালস টু আই ওল্ড প্লাস এম ডি স্কোয়ার। ডি আসলে কি, ডিস্টেন্স বিটুইন এই যে মেইন এক্সিস এবং আমি যেখান থেকে মেজার করবো, তাই না? আমি ধরে এখান থেকে মেজার করলাম, তাহলে এইটুকু। ওকে, তার মানে আই ওল্ড আসলে কত, তা আই ওল্ড হচ্ছে হাফ এম আর স্কোয়ার প্লাস এম। দেখো ডি আসলে কত, ডিস্টেন্স, ডিস্টেন্স কিন্তু সেই আরই, তাই না? তার মানে মোটামুটি 3/2 এম আর স্কোয়ার, রাইট? তাহলে আমরা এখানে সিম্পলি 3/2 বসাইতে পারি, 3/2 এম আর স্কোয়ার। ওকে, তাহলে এম আর স্কোয়ার কাটা থাকতেছে কি, হাফ ইন্টু 2/3, দ্যাট মিনস টু টু কাটা 1/3। তাহলে দেখো আই এ বি ডিভাইডেড বাই আই সিডি মানে ওদের রেশিওটা কত, 1/3। তাহলে কত, 1/3 গুণ, তার কারণ কি সিডিটা আমি ওই পাশে পাঠাই দিব, তাহলে আই সিডি, তার মানে আই এ বি আসলে আই সিডির 1/3 টাইমস। ওকে, আচ্ছা, তারপরে যাই, একটি সরল দোলকের দোলনকাল কি বললো, একটি সরল দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করার জন্য কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। তো যেহেতু দোলনকাল আর কার্যকরী দৈর্ঘ্য আমরা সম্পর্ক কি জানি, টি ইকুয়ালস টু টোয়াইস পাই ইন্টু রুট ওভার এল বাই জি, এই সম্পর্ক তো আমরা জানি, তাই না? আচ্ছা, এই সম্পর্ক যদি আমরা জেনে থাকি তাহলে আসলে যেহেতু নতুন একটা নিতে হবে, তাহলে আমি এক কাজ করি, টি
2 ডিভাইডেড বাই T1 করি, তাহলে T2 কত? T2 ডিভাইড বাই 1 হচ্ছে রুট ওভার L2 বাই L1, এটা তো লিখতেই পারি তাই না? তো আমার কাজ কি এখান থেকে আমার L2 বের করা, কারণ কার্যকরী দৈর্ঘ্য কত সেটা বের করা। তাহলে এক কাজ করি, T2 স্কোয়ার ডিভাইডেড বাই T1 স্কোয়ার ইকুয়ালস টু L2 বাই L1, রাইট? আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে L2 এর ভ্যালুটা বের করি, তাহলে L2 এর ভ্যালু হচ্ছে কি T2 স্কোয়ার ডিভাইডেড বাই T1 স্কোয়ার ইন্টু L1, রাইট? আচ্ছা ঠিক আছে, পরে সামনে যাচ্ছি। তাহলে L2 ইকুয়ালস টু আমি বলতে পারি T2 আসলে কত, যেহেতু বলছে 100% বৃদ্ধি, দেখো 100% বৃদ্ধি আসলে মানে কি, আগে ছিল ধরো T নতুন করে আরো 100% মানে পুরোটা গোটাটা যোগ করছে, তাহলে টোটাল কি 2T, তাহলে T2 হবে 2T, তার মানে কি 2T হোল স্কোয়ার ডিভাইডেড বাই আগের T স্কোয়ার, যেহেতু T1 তো T ইন্টু L1, তো L1 থাকলো। আচ্ছা, তো L2 ইকুয়ালস টু কি আসতেছে 4T স্কোয়ার ডিভাইডেড বাই T স্কোয়ার, তাই না, ইন্টু এখানে কি L1 থাকলো, তার মানে আমি বলতে পারি L2 ইকুয়ালস টু 4L1, রাইট? আচ্ছা, এখন দেখো নতুন L কত 4L1, কিন্তু আগে কত ছিল L1, তাই না? তার মানে এই 4L1 নতুন হইছে, আগে ছিল অলরেডি L1, তার মানে চেঞ্জ কত, চেঞ্জ কিন্তু 3L1, তাই না? তাহলে আমি এখান থেকে সিম্পলি বলতে পারি মোটামুটি 3 গুণ করতে হবে বা 300% চেঞ্জ করতে হবে, 300% বৃদ্ধি করতে হবে। যদি বলতো যে ফাইনালি কার্যকর দৈর্ঘ্য কত, তখন আমি বলতাম 4L, কিন্তু বলছে কত বৃদ্ধি করতে হবে, তখন আমি কিন্তু 3L বলবো, মানে 300%। ওকে, এটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারি। ওকে, সো এখান থেকে অ্যান্সার হচ্ছে 300%। আচ্ছা, আর এই বিখ্যাত কোশ্চেনটা আমি সাজেস্ট করি মোটামুটি মুখস্থ করে ফেলার, এটার জন্য আসলে এত ক্যালকুলেশন করা লাগে না। সো কারণ কি, এই যে আমরা সিম্পলি বুঝতে পারি, এই যে এইভাবে চিন্তা করবো, T2 বাই T1 এর উপর স্কোয়ার দিব, তাই না, ইন্টু L1, এইটুকু আমরা মনে রাখতে পারি। তার মানে কি, যদি এখানে আমি বলি দ্বিগুণ মানে 100% বৃদ্ধি, তাহলে কি 2T স্কোয়ার, তার মানে কি 2 এর উপর স্কোয়ার দিলে 4, তাই না? তাহলে 4L1 বাড়াইতে হবে। এখন এটা হচ্ছে বৃদ্ধির পরের কেস, তো কতটুকু বৃদ্ধি চাইলে, অবশ্যই 3। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর সেটা হয় সম-আয়তনের একটি পিতলের দোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে। আচ্ছা ঠিক আছে, এইটার জন্য আমাদের একটু মুছতে হবে হালকা, একটু জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখি যে এখানে কি বলছে আসলে, বলছে সম আয়তনের মানে আয়তন সেম একটি পিতলের দোলক, আর একটা কি একটি টেনিস বলের, যেটা বল মনে হয়, পিতলের বল ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে, ঠিক আছে। তো এখন একটা পিতলের অবশ্যই ভর বেশি হবে, তাই না? তো এখানে বলছে টেনিস বলের গতিশক্তি, তাহলে ভরের সাথে আমরা গতিশক্তির রিলেশনটা দেখি, আমরা কি জানি, ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, এটা তো জানি। তার মানে ইকে প্রপোর্শনাল টু 1/2m, এটা বলতেই পারি 2 কাটা সরি, ইকে প্রপোর্শনাল টু 1/m, তার মানে এম কে যদি আমি বাড়াই, ইকে কি অবশ্যই কমবে। এম যদি বেশি, যার এম বেশি, যদি দুইটা বস্তুর ভরবেগ সমান থাকে, ভরবেগ কি থাকে, সমান থাকে, তখন এটা এম এর উপর ডিপেন্ড করে। তো এম যেহেতু যার বেশি তার ইকে কম, আর এম যার কম ইকে তার বেশি, রাইট? তার মানে অবশ্যই আমি কি বলতে পারবো, টেনিস বলের এম কম, তার মানে গতিশক্তি বেশি, তাহলে এটা একটা আনসার। পিতলের গোলকের গতিশক্তি বেশি, কখনোই না, গতি কখনোই না। তারপর যে উভয়ের গতিশক্তি সমান, সেটাও না, গতিশক্তি সমান হওয়া তো পসিবলই না, তাই না? কারণ আমি যে দেখতেছি ভর ডিফারেন্ট, ভর যেহেতু ডিফারেন্ট, তাহলে কি অবশ্যই গতিশক্তি কি তোমার সমান থাকবে না। আবার দেখো, ভর যদি সেম হয়ে যায় তো বেগও সেম হইতে হবে, নাহলে তো ভরবেগ সেম হবে না, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 1 আর আচ্ছা এখানে আনসারটা আসলে শুধু 1, ঠিক আছে, এখানে তাহলে সঠিক আনসারটা দেওয়া না, আনসার শুধু আসলে 1। উভয়ের গতিশক্তি সমান, এটাও আসলে রং। পিতলের গোলকের গতিশক্তি বেশি, এটাও রং। মূলত টেনিস বলের গতিশক্তি বেশি। ওকে ঠিক আছে। আচ্ছা এখানে একটু মনে হয় ইকুয়েশনটা তোলা ভুল হয়েছে, 4d² x ডিভাইডেড বাই dt স্কোয়ার প্লাস 64x ইকুয়ালস টু 0। তো এটা আমরা জানি সরল দোলকের অবকলনীয় সমীকরণ। তো এই সমীকরণ দ্বারা নির্দিষ্ট মানে বর্ণিত গতিশীল কোনো কণার কম্পাঙ্ক চাইছে, তো একটা কণার কম্পাঙ্ক চাইছে, তো এটা আমি স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করব। স্ট্যান্ডার্ড কি, d² x ডিভাইড বাই dt স্কোয়ার প্লাস ω² x ইকুয়ালস টু 0, তাই না? এটা তো স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ডের সাথে আমি যদি তুলনা করি, আমি কিন্তু এই চারটা রাখতে পারবো না। এই জায়গাটাই আমরা সবাই ভুল করি, খুব সাবধান। এই চারটা কিন্তু রাখতে পারবো না, তার মানে চারটাকে আমি
ডিভাইড করে দিই, তাহলে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস 16x ইকুয়ালস টু, তা এরপরে আমি যদি কম্পেয়ার করে পাই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 16, দ্যাট মিনস ওমেগা ইকুয়ালস টু কি 4, রাইট? কিন্তু চাইছি কি কম্পাঙ্ক, তো কম্পাঙ্ক ইকুয়ালস টু কি জানি, ওমেগা ইকুয়ালস টু টোয়াইস পাই বাই টি জানি, তার মানে টোয়াইস পাই আর 1/t মানে কি এফ জানি, রাইট? তার মানে আমি কি বলতে পারি না এফ ইকুয়ালস টু ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই, তো ওমেগা কি 4 ডিভাইডেড বাই টোয়াইস পাই, দ্যাট মিনস 2/পাই, ঠিক আছে? আনসার কি 2/পাই, ওকে? আচ্ছা, তো এরপরে দেখি কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে অবশ্যই সীমাবদ্ধ ভেক্টর বলে, কারণ একটা ভেক্টরের পাদবিন্দু যখন নির্দিষ্ট করে দিব তখন তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে, আর যদি পাদবিন্দু নির্দিষ্ট করা না থাকে তখন কি স্বাধীন ভেক্টর, ওকে? আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখি নদীর দৈর্ঘ্য বরাবর চলমান ট্রলারে বাঁধা রশির টানটি হলে, দেখো এখানে একটা নৌকা আছে, তো নৌকার টান কি এই দিকে, যে এখানে একটা ধরো পারের মধ্যে বাইধা রাখছে, ঠিক আছে? এইটার টান হচ্ছে টি, ওকে? এই বরাবর টি, তো এইটা যদি থেটা হয়, এটা কি টি কস থেটা, আর এটা কি বলতো টি সাইন থেটা, রাইট? আচ্ছা, এবার দেখি কি বলছে, ট্রলারের হাল দ্বারা, এই যে হাল দ্বারা নাকচ হয়, এই যে ট্রলারের হালটা, এই হাল দিয়ে আসলে নাকচ হয় কি, আমি বলবো কারণ কি, দেখো এই যে টি কস থেটা এইটাই তো ওরে এই দিকে যাইতে বলে, তাই না? এই দিকে যাওয়ার জন্য টানে, কারণ বলটা এই দিকে কাজ করতেছে, নৌকাটা এই দিকে যাওয়ার জন্য ওকে মানে উদ্বুদ্ধ করবে, কিন্তু না, সেই দিকে যাবে না কেন, এই কারণ এই যে হাল দ্বারা নাকচ করে দিতেছে এই ফোর্সটা, তাই না? তার মানে এটা কি সঠিক, ওকে? আচ্ছা, আবার দেখো এই ফোর্সের এই উপাংশ কি করতেছে, নৌকাটার সামনে টেনে নিয়ে যাচ্ছে, কারণ এই যে এই বলটা এই দিকে, তো ওরা কি সামনে টেনে নিয়ে যাবে স্বাভাবিক, তার মানে ট্রলার সামনে এগিয়ে যায় টি সাইন থেটা দ্বারা, এটাও সঠিক। আচ্ছা, আবার দেখো থেটা এর মান কমালে ট্রলারের বেগ বৃদ্ধি পায়, দেখি তো টি সাইন থিটা আর দরুন কি সে সামনে যায়, তো থিটা যদি কমে ওভারঅল টি সাইন থিটাও কমতেছে, তার মানে কি ফোর্সটাও টোটাল কমতেছে, ভেলোসিটিও কি কমবে, তাই না? তার মানে কি ব্যাগ অবশ্যই কমবে, কি বৃদ্ধি পাবে না, তাহলে আনসার কি 1 2, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, এরপরে বলছে কি পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠ হতে ভরের বস্তুকে অসীমে নেওয়া হলে সম্পাদিত কাজের রাশিমালা, তো আমরা যখন ভূপৃষ্ঠের মানে উচ্চতাটা অনেক বেশি হয় তখন কিন্তু আর আমরা নর্মাল ইয়ের এমজিএইচ এর সূত্র ইউজ করতে পারবো না, তখনকার জন্য আমাদের সূত্রটা মনে রাখতে হবে, হচ্ছে কি বলতো, মানে কাজ ইকুয়ালস টু জি এম এম 1/r, যখনটা কি আমরা হাইটটা বেশ ভালো মানে কনসিডার করবো, 1/r1 মাইনাস 1/r2। এখন দেখি আসলে এই যে জি এম এম ঠিক থাকলো, ঠিক আছে, তো 1/r1 মানে কি, আর ওয়ান তো এইখানেই ছিল কেন্দ্র থেকে এতটুকু, তো এটা তো আর, তাই না? তাহলে 1/r মাইনাস, আর এই যে অসীমে নিব, অসীমে এই দূরে অসীমে কোথাও নিব, তাহলে কি 1/∞, দ্যাট মিনস এটা কি 0, তার মানে আমি না বলতে পারি না জি এম এম ডিভাইডেড বাই আর, কারণ কি এখানে 0 হয়ে যাবে, ওকে? আচ্ছা, এখন দেখো অপশনে কিন্তু এটা মিলে না, তো অপশনকে মিলানোর জন্য আমি একটা কাজ করি, জি এম বাই আর স্কোয়ার, তো জি বলতে পারি, কিন্তু এই আর স্কোয়ার তো ছিল না, আমি এখানে একটা আর দিই আর এখানে এম দিই, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে জি আর এম, মানে এম জি আর, ওকে? এম জি আর কি, এই যে ডব্লিউ ইকুয়াল টু এম জি আর, ওকে? আচ্ছা, সো নেক্সট কোশ্চেনে আসলে চলে যাই, গ্রাফটা একটু এরকম হবে স্ট্রেট লাইন। আচ্ছা, বলছি কি দৈর্ঘ্য পীড়ন আর এইদিকে কি দৈর্ঘ্য বিকৃতি, তো আমরা জানি দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির যতক্ষণ পর্যন্ত হুকস ল মেইনটেইন করে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ট্রেট লাইন, ওকে? তো চিত্রে ও এর রেখার ঢাল, তো ঢাল আমরা কিভাবে বের করি, ওয়াই বাই এক্স, তো ওয়াই কি আসলে দৈর্ঘ্য পীড়ন না, ওয়াই এক্সিস বরাবর কি দৈর্ঘ্য পীড়ন, তার মানে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তো এই যে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, এটাকেই তো আমরা মানে ইয়ং গুণাঙ্ক বলি, তাই না? ইয়ংস মডুলাস, রাইট? শেষ, সিম্পল একদম। আচ্ছা, তারপর বলছে ভূমিতে অনুভূমিক ভাবে থাকা 2 কেজি ভরের এবং 104 সেন্টিমিটার দৈর্ঘ্য, 4 সেন্টিমিটার প্রস্থ, 4 সেন্টিমিটার পুরুত্বের আয়তাকার দণ্ডকে, আচ্ছা তার মানে দেখো আমার কাছে একটা আয়তাকার দণ্ড আছে, কাইন্ড অফ এরকম, ঠিক আছে? এরকম একটা আয়তাকার দণ্ড আছে, ওকে? ঠিক আছে, থাকলো। এই আয়তাকার দণ্ডটার এরকম শোয়ানো ছিল, এটাকে খাড়া করানো হয়েছে, তার মানে এটা এরকম, এই যে ওকে আমি খাড়া করছি, রাইট? আচ্ছা, ঠিক আছে, এই খাড়া করতে কৃত কাজের পরিমাণ, আচ্ছা দেখো তো এই যে
কৃতকাজ আসলে কত হবে? এইখানে মূলত ওর ভরবেগের পরিবর্তন, ভরবেগের সরণের সাথে কি আমরা কৃতকাজ কি বের করবো? mgh। বাট এই যে এই এইচটা কিন্তু আসলে ভরবেগের সরণ। কিন্তু এখন সরণ তো ভাই এইখান থেকে মোটামুটি এটা যদি এইখানে থেকে, এখন কি হবে? এইটা, তাই না? আমি একটু অন্য কালার নেই। কি তো সরণ কি এটা হওয়ার কথা না, এটা বেশি ডার্ক হয়ে যায়। আচ্ছা রেডি নেই। তো এইখানে, তো এখানে ছিল এখানে, তাহলে আমি কি বলবো উলম্ব সরণ এটা? নো, সরণ কিন্তু হবে অলওয়েজ উলম্ব। মানে এই যে এখান থেকে মাটি কত ছিল, এই যে এই বরাবর এখানে ছিল, এইখান থেকে এতটুকু, এই যে এই সরণটা মূলত নিব, এইটাকে আমি এইচ বলবো, ঠিক আছে? আচ্ছা দেখি তো, তাহলে অলরেডি সে কতটুকু ছিল? এইটা কিন্তু আমার প্রস্থ, সরি প্রস্থ না পুরুত্ব, এইটা প্রস্থ, বাট এইটা কি পুরুত্ব না? তো অলরেডি আমি যদি বলি এই যে মাটি এইখান থেকে এতটুকু, এটা কি আসলে এইখান থেকে এতটুকু কি ওর টোটাল হাইটের অর্ধেক? তাহলে আমি এইচ ইকুয়ালস টু বলতে পারবো না ওর টোটাল হাইট কত? 104 ডিভাইডেড বাই 2। কারণ কি পুরাটা হাইট কত? 104, তার অর্ধেক পুরাটা। কিন্তু এই অর্ধেক থেকে একটু অংশ কিন্তু বাদ যাবে, এই যে এই অংশটা কিন্তু বাদ যাবে, এই অংশটা কিন্তু বাদ যাবে। এই অংশটা আবার কত? তার পুরুত্বের অর্ধেক, তার পুরুত্বের অর্ধেক। তো পুরুত্ব কত? 4 ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস 104 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 52 মাইনাস 2। দ্যাট মিনস 50 সেন্টিমিটার হচ্ছে আমার, 50 সেন্টিমিটার আমার কি বলতো? 50 সেন্টিমিটার কিন্তু আমার এইচ, তাই না? তাহলে আমি কি 2 ইন্টু 9.8 ইন্টু 50 ডিভাইড বাই, যেহেতু জুলে আছে আমি 100 আমার মিটারে নিতে হবে, তাই না? তার মানে 2 ইন্টু 9.8 কত আসতেছে? 2 ইন্টু 9.8 ইন্টু 50 ডিভাইড বাই 100, আনসার আসতেছে 9.8। ওকে, এই যে 9.8 জুল, ঠিক আছে? একদম সিম্পল। আচ্ছা, তো নেক্সট প্রবলেমে চলে যাই। এরপর বলছে সূর্য ও গ্রহের গড় দূরত্ব দ্বিগুণ করা হলে গ্রহের গতি। আচ্ছা দেখো, একটা কৃত্রিম উপগ্রহ বা যাই যে কোনো উপগ্রহের বেগের ইকুয়েশন আসলে কি? রুট ওভার gm/r প্লাস h, রাইট? আচ্ছা, এখন বলছে গ্রহের গতি দূরত্ব দ্বিগুণ করা হলো, তার মানে ওভারঅল আমি ভি প্রপোর্শনাল টু লিখতে পারি না 1/√h, তাই না? লিখতেই পারি। আর দূরত্ব যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তার মানে কি 1/√2 হয়ে যাবে, শেষ। 1/√2, বাট এখানে আনসারটা আনফরচুনেটলি নাই। 1/√2 হওয়ার কথা, বাট আনসারটা এখানে নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এরপরে দেখি যে কে ক্রস জে, মানে এই যে এইটার ভেক্টরটা কি হবে? তাহলে আমি সিম্পল আগে ব্র্যাকেটটা ক্লোজ করব, তাহলে কে ক্রস জে প্লাস কে ক্রস কে। এখন দেখো কে ক্রস কে, ক্রসে আমি কি জানি? সাইন থিটা আসে না? সাইন থিটা, কে ডট কে সাইন থিটা। তো সাইন থিটা কে এর সাথে কে এর অ্যাঙ্গেল তো জিরো, তো সাইন জিরো মানে কি? অবশ্যই জিরো। তাহলে এই পুরোটা জিনিস বাদ থাকতেছে কি? কে ক্রস জে। আমি একটা সুন্দর ট্রিক্স বলি, এটা মনে রাখতে পারবা। দেখো এখানে কি আই না লিখবা, জে লিখবা, কে লিখবা, তাই না? তো আই থেকে যেতে গেলে সুন্দর মতো কে হবে, আবার জে থেকে কেতে গেলে হবে কি হবে? আই। মানে যেই দুইটা নিচ্ছে ওইটার অপোজিট অন্যটা হবে আর কি, ঠিক আছে? আবার কে থেকে আইতে আসলে সুন্দর মতো যে হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বাট যদি উল্টাটা হয়, যদি কি হয়? উল্টাটা হয়, যেমন কি কে থেকে যেতে আসলাম তাহলে কি মাইনাস আই, আবার জে থেকে আই আসলাম মাইনাস কে। ওকে, তো এখানে কি লিখলাম? কে ক্রস জে, মানে কি কে থেকে যেতে আসছি, তার মানে কি মাইনাস আই। ওকে, এই ট্রিক্সটা দিলে আর মুখস্থ করার প্যারা থাকবে না, ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলছে সরল দোলকের একটি পূর্ণ দোলনের ক্ষেত্রে কতটি অবস্থানে ববের সমস্ত শক্তি বিভব শক্তি হয়? আচ্ছা, এটা তো আমরা আসলে বুঝতে পারি কেন, কারণ একটা দোলক আসলে এই যে আমরা জানি কি এইখান থেকে এতটুকু আসে, তাই না? তার মানে তার এই যে দোলন কালে সে এইখানে গিয়ে ভি ইকুয়াল টু জিরো, আবার এইখানে গিয়ে ভি ইকুয়াল টু জিরো, রাইট? সো এই দুইটা পয়েন্টেই কিন্তু গতি শক্তি থাকে না, তার মানে পুরোটা শক্তি কি থাকে? বিভব শক্তি। পুরোটা শক্তি কি থাকে? বিভব শক্তি। ওকে, এখানেও সেম, রাইট? সো দুইটা। সো কাজের অভিকর্ষীয় একক কি? কাজের অভিকর্ষীয় একক কিন্তু কেজি মিটার, রাইট? এটা আমরা লাস্ট বোর্ডেও দেখছিলাম, আসছে সিলেট বোর্ডে। ওকে, তো কাজের অভিকর্ষীয় একক কি? কেজি মিটার। আচ্ছা, এরপরে বলছে মহাকর্ষীয় বিভব শক্তি উচ্চতর লেখচিত্র ঢাল কি নির্দেশ করে? তা আমরা বলতে পারি না মহাকর্ষীয় বিভব শক্তি হচ্ছে mgh, এটা ভি দিয়ে বলি। তাহলে ওকে আমি একবার ডিফারেন্সিয়েশন করি এইচ এর রেসপেক্টে, রাইট? তাহলেই কি আমি ঢাল পেয়ে যাব, তাই না?
একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? ঢাল পাই না? তো এই ঢালটা আসলে কি নির্দেশ করছে? mg, তার মানে কি মহাকর্ষীয় বল। আচ্ছা, এখানে মহাকর্ষীয় মানে অপশনটা ছিল তীব্রতা, সো এটা হবে না মহাকর্ষ বল। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে বলছে তাপমাত্রা স্থির থাকলে আয়তন ভি ও চাপ পি এর সম্পর্ক নিচের কোন লেখচিত্র প্রকাশ করে? তা আমরা তো জানি বয়েলের সূত্র কি বলে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, রাইট? তার মানে দেখো পিভিটা অলওয়েজ থাকবে কনস্ট্যান্ট। তো এইটারে আসলে আমরা বলতে পারি না এক্স ওয়াই এর গ্রাফ কিরকম হয়, এরকম হয়, ব্যস্তানুপাতিক গ্রাফ এরকম হয়, তাহলে এটা সঠিক, তাহলে পি এটা ভি হবে। এটা একটু ভুল প্রিন্টিং, 1/v, এই যে ভি। ওকে, এখানে ভি থাকুক পি থাকুক ম্যাটার না। আচ্ছা, তো এই গ্রাফটা দেখি পিভি ওয়াই অক্ষ বরাবর, তার মানে এই ভ্যালুটা কি কোনোদিন চেঞ্জ হবে? কারণ আমি জানি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এই ভ্যালুটা তো আসলে চেঞ্জ হবে না, তার মানে ও আসলে সেম থাকবে, ও আসলে চেঞ্জ হবে না। ওকে, সো এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক কিনা দেখি তো। আচ্ছা দেখি তো, পিভি ইকুয়ালস টু কে, তার মানে পি ইকুয়ালস টু আমি বলতে পারি না 1/v ইন্টু কে, তাহলে পি এর জায়গায় আমি বলি এক্স আর এই 1/v কে বলি ওয়াই। 1/v কে বলি ওয়াই ইন্টু এম। তো যাই থাকুক না কেন আলটিমেটলি এই ফরম্যাটটা কিন্তু আসতেছে কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স, মানে স্লোপ যাই হোক না কেন। ওকে, সো ওয়াই ইকুয়াল টু যদি এম এক্স হয়, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, সো এটাও সঠিক, রাইট? আচ্ছা ঠিক আছে, সো আনসার কে 1 2 3। ওকে, তো নেক্সট কোশ্চেন হচ্ছে সংনম্যতার একক কি? সংনম্যতা আসলে কি 1/, আয়তন গুণাঙ্ক না? সংনম্যতা কিন্তু 1/, আয়তন গুণাঙ্ক। তো 1/, আয়তন গুণাঙ্ক। এখন কথা হচ্ছে আয়তন গুণাঙ্ক আসলে কি? আয়তন গুণাঙ্কর একক কিন্তু পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই আয়তন, পীড়ন ডিভাইড বাই আয়তন বিকৃতি, আলটিমেটলি পীড়ন বাই বিকৃতি। এখন কথা হচ্ছে পীড়নের একক আসলে কি? পীড়নের একক কিন্তু চাপ আর কি, নিউটন পার মিটার স্কোয়ার ডিভাইড বাই বিকৃতির কিন্তু আসলে কোনো একক নাই, বিকৃতির একক কিন্তু 1, কাটাকাটি। তার মানে এখানে হবে কিন্তু n ইনভার্স মিটার স্কোয়ার। ওকে, কি হবে? n ইনভার্স মিটার স্কোয়ার, n ইনভার্স মিটার স্কোয়ার প্রথমটাই। ওকে, এরপরে বলছে 2 মিটার দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য, তার মানে এত বৃদ্ধি পেল, দৈর্ঘ্য বৃদ্ধি পেল। মনে রাখবা বিকৃতির যেই এল বাই এল, এই এল অলওয়েজ চেঞ্জ, এইটা ভুল করবা না, এটা কিন্তু অলওয়েজ চেঞ্জ। তার মানে বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে যাই হোক না কেন, 0.02 পরে নিচে কত? ইনিশিয়াল কত? 2। সো আনসার কত আসবে? 0.01। ওকে, আচ্ছা, দৈর্ঘ্য বিকৃতি চাইছে, তো বিকৃতি মানে কি? এল বাই এল। আচ্ছা, এরপরে বলছে টি তাপমাত্রার 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো, কত তাপমাত্রায় উক্ত বায়ুর চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হবে? আচ্ছা ঠিক আছে, দেখি এখানে বলছে টি তাপমাত্রার 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো কত তাপমাত্রায়? তা আমরা জানি তাপমাত্রা, চাপ, আয়তন সম্পর্ক কি? পিভি ইকুয়ালস টু এনআরটি, একটা ইকুয়েশনে আদর্শ গ্যাস সমীকরণ। ওকে, সো এখানে যেহেতু প্রথম দফায় কি ছিল, P1V1 ইকুয়ালস টু এন আর T1, তাই না? তো এখান থেকে আমরা এখানে রাখলাম, কিন্তু এবার কি সেকেন্ড কেসে আসি, P2V2 ইকুয়ালস টু এন তো চেঞ্জ হবে না, আর তো চেঞ্জ হবে না, T2 ধরো চেঞ্জ হবে, তাহলে সেকেন্ড কেসে পি আসলে কি হবে? পি হবে দ্বিগুণ, তার মানে 2P1 আগে যা ছিল তার দ্বিগুণ, ইন্টু ভলিউমও কি হবে? দ্বিগুণ করতে হবে। আচ্ছা, ইকুয়ালস টু এন আর T2। এবার একটা কাজ করি, এখানে কি বলা যায়, 4P1V1 ইকুয়ালস টু এন আর T2। আমার দরকার কি? কত তাপমাত্রায়, তাই না? তাহলে তাপমাত্রা বের করবো, T2 বের করবো। তো T2 বের করার জন্য আমি T2টা এখানে রাখি, আর এখানে এক কাজ করি, 4P1V1 ডিভাইডেড বাই এনআর, রাইট? আবার দেখো এখান থেকে T1 এর ভ্যালুটা বের করতে পারি, P1V1 ডিভাইডেড বাই এনআর, এটাকে বলতে পারি না T1, তার মানে এই যে পুরো জিনিসটাকে বলতে পারি না T1। ওভারঅল আনসার আসতেছে কত? আনসার আসতেছে কিন্তু 4T1, রাইট? এই যে 40, T1 মানে কি আসলে টি। ওকে, আচ্ছা, তারপর বলছে কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গতিশক্তি ইকে বনাম পরম তাপমাত্রা টি এর। তো আমরা তো আসলে ইকে এর একটা ফর্মুলা জানি না, যে গতিশক্তির সাথে আসলে সম্পর্কটা কি, 3/2 এনআরটি, তাই না? গতিশক্তির মানে আদর্শ গ্যাসের গতিশক্তির ফর্মুলা কিন্তু 3/2 এনআরটি। তাহলে আমি বলতে পারি ইকে প্রপোর্শনাল টু টি, এবং সেই সম্পর্কটা একদম লিনিয়ার হবে, মানে স্ট্রেট লাইন। তাহলে আনসার এটা। ওকে, আচ্ছা, তারপরে বলছে একজন ব্যক্তির ওজন পৃথিবী পৃষ্ঠে 785 নিউটন, মঙ্গল গ্রহ পৃষ্ঠে 298, তাই না?
বলছে মঙ্গল, এটা মঙ্গল, মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা কত? আচ্ছা, তীব্রতা মানে এখানে জি চাইছে, তাই না? আচ্ছা, এখন এক কাজ করি, তাহলে অবশ্যই ওদের রেশিও আগে বের করি। আমরা কি জানি ওজনের রেশিও কি? mg, এটা ধরলাম আর্থ ডিভাইডেড বাই mg মঙ্গল, ঠিক আছে? কত আসতেছে? তাহলে তো কাটা, ভর তো কোনোদিন চেঞ্জ হবে না যেখানেই যাক না কেন। তার মানে এখানে হচ্ছে 785 ডিভাইডেড বাই 298, রাইট? আচ্ছা, তো এখান থেকে আমি জিএম এর ভ্যালু বের করব। শেষ, এখান থেকে জিএম এর ভ্যালু কত আসবে ক্যালকুলেশন করলে? 3.72, এটাই অ্যান্সার, 3.72। আচ্ছা, তারপর বলছে গ্যাস অণুসমূহের গড় মানে সিআরএমএস মান ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তা আমরা কি জানি? সিআরএমএস ইকুয়ালস টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম, রাইট? তো কি সিআরএমএস এর সাথে সম্পর্ক কি? সিআরএমএস প্রপোর্শনাল টু রুট ওভার টি। এই তো অ্যান্সার এটা। ওকে, সো দ্য লাস্ট কোশ্চেন ইজ, নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান একটি চোঙের ভর, তার মানে কি ভর দেওয়া আছে m ইকুয়ালস টু 5 কেজি। তারপর বলছে অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, তো জড়তার ভ্রামক দেওয়া আছে i কত? 0.1। ঘূর্ণায়মান চোঙটির ব্যাসার্ধ কত? একদম সিম্পল, আমরা কি জানি? ঘূর্ণায়মান চোঙের ব্যাসার্ধ, তাই না? তো ব্যাসার্ধ আর কত হবে? আমি জানি কি i ইকুয়ালস টু ঘূর্ণায়মান চোঙ যেহেতু, তাহলে m r স্কয়ার, ঠিক আছে? m r স্কয়ার, তো আর কি, আর এখানে রুট ওভার i বাই m, তার মানে রুট ওভার i কত? 5 ডিভাইডেড বাই m হচ্ছে, সরি i হচ্ছে 0.1, i হচ্ছে 0.1, m হচ্ছে 5, তাহলে কত আসতেছে? 0.1 ডিভাইডেড বাই 5। আচ্ছা, সরি, একটু মনে হয় ভুল করছি ফর্মুলাটা। এখানে চোঙের চোঙকে আমরা সিলিন্ডার কল্পনা করতে পারি, তাই না? এটা চোঙ, তাহলে চোঙকে আমরা সিলিন্ডারের তো কি হবে? i ইকুয়ালস টু হাফ m r স্কয়ার, রাইট? তার মানে 2i ডিভাইডেড বাই m রুট ওভার, রাইট? এটাই তো r। তো অতএব r ইকুয়ালস টু বলতে পারি, 2 ইন্টু i কত? 0.1 ডিভাইডেড বাই 5, সো আনসার হচ্ছে 0.2। আনসার কি? 0.2। সো ঠিক আছে, আমাদের মোটামুটি 25টা কোশ্চেন সলিউশন হয়ে গেছে। তো আজকে আমরা পড়লাম হচ্ছে কুমিল্লা বোর্ড। ইনশাল্লাহ এই প্লে লিস্টে তোমরা মোটামুটি যাবতীয় বোর্ড এবং সামনে অ্যাডমিশনের কোশ্চেন পেয়ে যাবা ইনশাল্লাহ।